আমি কানাডার এক খুব ধনী মহিলার বাড়িতে ড্রাইভিং করতাম। এই মহিলার মেয়ের কোথাও যাওয়ার প্রয়োজন হলে সে আমার সাথেই যেত। আজ পর্যন্ত আমি এই মহিলার মেয়ের মুখ দেখিনি, কারণ সে সবসময় তার মুখ একটি রুমাল দিয়ে ঢেকে রাখত এবং চোখে কালো চশমা লাগিয়ে রাখত। একদিন আমি তার মেয়েকে বাজারে নিয়ে গেলাম। তখন ফেরার পথে সে আমার সাথে সামনের সিটে এসে বসল। আমার খুব ঘাবড়ানি হতে লাগল, কারণ এমনটা আজ প্রথমবার হয়েছিল। নয়তো এর আগে সে সব সময় পিছনের সিটেই বসত। বিস্ময়ের ধাক্কা তো আমি তখন পেলাম যখন সেই মেয়েটি চলন্ত গাড়িতে আমার হাতের ওপর নিজের হাত রাখল। ভয়ে আমার পুরো শরীর কাঁপতে লাগল, কারণ প্রথমবার আমার সাথে এমন কিছু হয়েছিল। তার এই আচরণে আমার ঘাম ছুটতে লাগল। আজ সেই মেয়েটি আমাকে অন্য এক নজরে দেখছিল। তার দেখার ধরনে আমার নিজের খুব লজ্জা বোধ হচ্ছিল। আমি গাড়ির গতি বাড়িয়ে দিলাম এবং দ্রুত বাড়িতে পৌঁছে গেলাম। আমি নিজের ঘরে বসে সেই মেয়েটির আজকের আচরণের ব্যাপারে ভাবছিলাম, তখনই সেই মহিলা আমাকে নিজের ঘরে ডেকে পাঠাল এবং সে আমাকে যা বলল তা শুনে তো আমার হোঁশ উড়ে গেল। সে আমাকে বলতে লাগল যে তুমি আমার মেয়েকে বিয়ে করো, এর বিনিময়ে আমি তোমাকে প্রচুর ধন সম্পদ দেব। আর যদি তুমি আমার কথা না মানো, তবে আমি তোমার উপর মিথ্যে অপবাদ দিয়ে তোমাকে পুলিশের হাতে তুলে দেব। আমি তার মেয়েকে বিয়ে করতে চাইছিলাম না, কারণ আমি হিন্দুস্থানে অন্য একটি মেয়েকে পছন্দ করতাম। কিন্তু নিজের দারিদ্র্য এবং এই মহিলার হুমতির ভয়ে আমি তার মেয়েকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। সে আমাকে ইহাও বলল যে তুমি চাইলে ২-৩ মাস পর আমার মেয়েকে তালাক দিয়ে দিও। শুধু এই ভেবেই আমি বিয়ে করে নিলাম। কিন্তু বিয়ের রাতে সেই মেয়েটি আমার অবস্থা খারাপ করে দিল। আমার আত্মা কেঁপে উঠল যখন সেই মেয়েটি আসলে আমার কানাডায় আসা ১ মাস হতে চলেছিল, কিন্তু এখন পর্যন্ত আমি এখানে কোনো ভালো চাকরি পাচ্ছিলাম না। আমার এখানে আসার গল্পটাও খুব অদ্ভুত ছিল। যদি আমি কাউকে বলতাম, তবে সে আমার কথা বিশ্বাস করত না। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এখানে আসার সুযোগ পাব। আমি আমার বাড়ির দারিদ্র্যের কারণে খুব দুশ্চিন্তায় ছিলাম, কারণ আমার বাড়িতে আমার যুবতী বোনেরা অবিবাহিত অবস্থায় বসেছিল এবং তাদের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল। তাদের বিয়ে শুধু এই কারণে হচ্ছিল না কারণ আমাদের কাছে যৌতুকের কোনো ব্যবস্থা ছিল না। একদিন আমি রাস্তার ধারে বিমর্ষ হয়ে বসেছিলাম, তখন এক ব্যক্তি বড় এক গাড়িতে আমার কাছে এলো এবং বলতে লাগল যে, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। যদি তুমি চাও তবে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি বললাম যে, আপনি এখান থেকে যান, আমি এই মুহূর্তে খুব দুশ্চিন্তায় আছি, মাথা খারাপ করবেন না। সে বলতে লাগল যে, আমি তো তোমাকে চাকরি দিতে এসেছিলাম। যদি তুমি আমার কথা শুনতে না চাও তবে ঠিক আছে, তোমার যা ইচ্ছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি কিছু ভেবে তাকে বললাম যে, ঠিক আছে, থামুন, আমাকে পুরো বিষয়টা বলুন। কিন্তু আমি মনের ভেতরে ভয়ও পাচ্ছিলাম যে এই লোকটা কোনো প্রতারক নয় তো। কিন্তু সেই ব্যক্তি বলতে লাগল, চিন্তা করো না, যদি নিজের ভাগ্য বদলাতে চাও তবে আমার সাথে চলো, আমি তোমাকে বিদেশ পাঠিয়ে দেব। তুমি সেখানে পরিশ্রম করে নিজের অভাব মেটাতে পারবে। বিদেশ যাওয়ার কথা শুনে আমি তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলাম। আমি ভাবলাম, একবারেই লোকটার পুরো কথা শুনেনি, কে জানে, হয়তো ঈশ্বর তাকে আমার সাহায্যের জন্যই পাঠিয়েছেন। কিন্তু সেই লোকটা কেন আমাকে সাহায্য করতে চায়? তাই আমি তাকে জিজ্ঞেস করেই ফেললাম যে না আমি আপনাকে চিনি আর না আপনি আমাকে চেনেন, তবে কেন আপনি আমাকে সাহায্য করতে চাইছেন? তখন সে বলল, আমি এভাবেই রোজ কোনো না কোনো গরিবের সাহায্য করে দিই। ভগবান আমাকে অনেক কিছু দিয়েছেন। কিন্তু আমার সেই লোকের কথায় বিশ্বাস হচ্ছিল না। আমার তার উপর কিছুটা সন্দেহ হচ্ছিল, কিন্তু আমার কাছে অন্য কোনো উপায়ও তো ছিল না। কয়েকদিন আগেই নিজের বোকামির কারণে আমি একটি চাকরি হারিয়েছিলাম। আমি ঈশ্বরের নাম নিলাম এবং এই লোকটার সাথে চলে গেলাম। সে আমাকে সাথে নিয়ে একটি বিশাল বড় বাংলোতে এলো। আমাকে একটি বড় ঘরে বসিয়ে নিজে চলে গেল। কিছুক্ষণ পর সে যখন ফিরে এলো, তখন তার হাতে কিছু টাকা ছিল। সেই টাকাগুলো দিয়ে আমাকে বলতে লাগল, এই নাও, এটা দিয়ে তুমি নিজের পাসপোর্ট বানিয়ে নাও, কয়েকদিন পর তুমি টিকিটও পেয়ে যাবে। আমার বিশ্বাসই হচ্ছিল না যে ভাগ্য আমার ওপর এভাবে সদয় হতে পারে। আমি তখনই টাকা নিয়ে সেখান থেকে চলে এলাম। পরের কয়েকদিনে আমি পাসপোর্ট বানিয়ে নিলাম। পাসপোর্ট বানানোর পর আমি সেই লোকটির বাড়িতে গেলাম। তখন সে আমার হাতে টিকিট ধরিয়ে দিল এবং সাথে একটি মোবাইল নম্বরও দিল আর বলল, কাল তোমার ফ্লাইট আছে, সেখানে গিয়ে এই নম্বরে যোগাযোগ করে নিও, তুমি চাকরি পেয়ে যাবে। আমি বাড়ির লোকেদের জানিয়ে ক্যানাডায় চলে এলাম। কিন্তু বিমানবন্দর থেকে বেরোনোর পর যখন আমি আমার পকেটে সেই নম্বরটি খুঁজলাম, তখন সেটি পেলাম না। আমার মনে হলো যে আমি নম্বরটি হারিয়ে ফেলেছি। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল যে এখন আমি কি করব। আমি তো এখানে কাউকে চিনি না, জানি না সেই লোকটা কে ছিল যে আমার ওপর এহসান করে আমাকে এখানে পাঠিয়েছিল। আমার কাছে সেই লোকটারও কোনো নম্বর ছিল না।
কিন্তু এখন আমি এখানে এসে ফেসে গেলাম। আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। প্রথমে তো আমি এখানে কায়িক শ্রম বা মজদুরি শুরু করলাম, যাতে নিজের পেটের খিদে মেটাতে পারি। আমার এখানে আসা ৩ মাস হতে চলেছিল, কিন্তু আমি এখনও বাড়িতে একটি টাকাও পাঠাতে পারিনি। আমার পক্ষে এখানে নিজের পেট চালানোই কঠিন হয়ে পড়ছিল। কোনো মতে আমি ২ বেলার খাবার জোগাড় করছিলাম। সম্ভবত ঈশ্বরের আমার উপর মায়া হল, বা আমার ভাগ্য ভালো ছিল যে একজন ধনী লোক আমাকে নিজের বাড়িতে নিয়ে গেল এবং মালির চাকরি দিল। এখন আমি সেখান থেকে বেতনও খুব ভালো পাচ্ছিলাম। সেখানে মালিকের এক আত্মীয়া মহিলা ছিল। সে প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করত, এবং সে যখনই আসত তখন আমাকে খুব খুঁটিয়ে দেখত। আমি তার এই বিষয়ের ওপর নজর দিতাম। একদিন আমার মালিক আমাকে এই আত্মীয় মহিলার বাড়িতে পাঠিয়ে দিল। বলতে লাগল যে আজ থেকে তুমি সেখানেই কাজ করবে এবং তাদের বাড়িতে ড্রাইভিং করবে। সেই মহিলা আমার ওপর খুব সদয় ছিল। আমার বেতনও খুব ভালো ছিল। এই মহিলা আমাকে থাকার জন্যে ঘরও খুব ভালো দিয়েছিল। কিন্তু এখানকার বাকি চাকরেরা চাকরদের ঘরে থাকত, শুধু আমাকেই আলাদা ঘর দেওয়া হয়েছিল। এই মহিলার একটি যুবতী মেয়ে ছিল। যখনই সে কোথাও যেত আমার সাথে সাথে নিয়ে যেত, কিন্তু আমি আজ পর্যন্ত তার মুখ দেখিনি। সে নিজেকে একটি চাদর দিয়ে ঢেকে রাখত। তার মুখও একটি রুমাল দিয়ে ঢাকা থাকত। কয়েকদিন যেতেই আমার এই মহিলার মেয়ের আচরণ অদ্ভুত লাগতে শুরু করল। যখনই সে আমার সাথে কোথাও যেত তখন গাড়িতে আমার সাথে সামনে বসে পড়ত এবং অজুহাত দেখিয়ে আমার কাছে আসার চেষ্টা করত। আমার হাত ধরে ফেলত, কিন্তু আমি ভয়ের কারণে চুপচাপ বসে থাকতাম, তাকে কিছু বলতাম না। একদিন এই মহিলা আমাকে ঘরের ভেতরে ডাকল এবং আমাকে জিজ্ঞেস করতে লাগল যে তোমার বোনেদের বিয়ের জন্যে কত টাকার প্রয়োজন। আমি তাকে বললাম যে আমার তো লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আমাকে তাদের যৌতুকের জিনিসপত্র আনতে হবে, কারণ আমার ৩ যুবতী বোন আছে এবং আমাকে ৩ জনেরই বিয়ে দিতে হবে। আর আজকের দিনের পরিবেশ তো আপনি জানেনই, পাত্রপক্ষের দাবি তো শেষই হয় না। সে বলতে লাগল, তুমি যত টাকা আমার কাছে চাইবে আমি তোমাকে দিয়ে দেব, যা দিয়ে তুমি তোমার বোনেদের বিয়ে খুব ধুমধাম করে দিতে পারবে। কিন্তু আমার একটি শর্ত আছে, আর সেটি হলো তোমাকে আমার মেয়েকে বিয়ে করতে হবে। তার এই শর্ত শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ আমি কখনো এমনটা ভাবিনি। বরং আমার তো তার মেয়েকে ঠিক মনে হতো না, এবং আমি এমনিতেও নিজের দেশেই বিয়ে করতে চেয়েছিলাম, কারণ সেখানে আমি এক মেয়েকে পছন্দ করতাম। তারপর যখন আমি সেই মহিলাকে বিয়ের জন্য মানা করে দিলাম, তখন সেই মহিলা আমাকে হুমকি দিয়ে বসল। সে বলতে লাগল যে যদি তুমি আমার কথা না মানো তবে আমি তোমার ওপর মিথ্যে অপবাদ দিয়ে তোমাকে জেলে পাঠিয়ে দেব। এখন আমার কাছে অন্য কোনো উপায় ছিল না, সেই জন্য বাধ্য হয়ে আমি বিয়ের জন্য তৈরি হয়ে গেলাম। এই মহিলা আমার সামনে নোটের তাড়া রেখে দিল এবং বলতে লাগল, আসল কথা হলো আমার মেয়ে তোমাকে পছন্দ করে ফেলেছে। সে তোমাকে অনেক ধন সম্পদ আর খ্যাতি দেবে। তুমি যা চাইবে সে তোমাকে দেবে। তুমি তোমার সারা জীবন বিলাসিতায় কাটাবে। তোমার কোনো দিন কোনো জিনিসের অভাব হবে না। কিন্তু শর্ত হলো এই যে তুমি বিয়ের আগে তার মুখ দেখতে পারবে না, বিয়ের পরেই তুমি তার মুখ দেখবে। এই শর্ত শুনে আমার কিছুটা অদ্ভুত লাগল, তবে এতগুলো টাকা দেখে আমিও ভেবে নিয়েছিলাম যে এখন আমি অবশ্যই তার মেয়েকেই বিয়ে করব, কারণ এর বিনিময়ে সে আমার জীবন বদলে দেবে এবং আমার বোনেদেরও বিয়ে হয়ে যাবে। এখন আমার কাছে মানা করার মতো কোনো কারণই ছিল না। আমি প্রচুর টাকা আর সব রকমের বিলাসিতা পাচ্ছিলাম, আর এত টাকার বিনিময়ে যদি আমাকে কোনো কুৎসিত বা কোনো পঙ্গু মেয়েকেও বিয়ে করতে হতো, আমি তাকেও বিয়ে করে নিতাম। এটা কোনো লোকসানে সওদা হতো না। আমি সেই মহিলার কাছ থেকে অনেক টাকা নিয়ে নিজের বাড়ি হিন্দুস্থানে পাঠিয়ে দিলাম, যাতে আমার বোনেদের বিয়ে যত দ্রুত সম্ভব হয়ে যেতে পারে। এই পুরো ঘটনায় একটি বিষয়ে আমার সন্দেহ হচ্ছিল। সেই মহিলার মেয়ের মুখ আমি আজ পর্যন্ত দেখিনি। আর দ্বিতীয় কথা হলো যে সে কেন আমার সাথেই নিজের মেয়ের বিয়ে দিতে চাইছিল। কোনো কারণ তো অবশ্যই ছিল যা সে আমার কাছ থেকে লুকাচ্ছিল। এই সব কথা ভেবে ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। একদিন সেই মহিলা বলল, ২ সপ্তাহ পর তোমার আর আমার মেয়ের বিয়ে। সে বিয়ের আগেই এখানে চলে আসবে, কিন্তু তুমি তার মুখ বিয়ের পরেই দেখবে। সেই মহিলা আমাকে জানালো যে তার মেয়ে কিছুদিনের জন্য নিজের মাসির কাছে অন্য দেশে গিয়েছে। সে ওখান থেকে ফিরে এলেই সেই দিনই তোমার সাথে তার বিয়ে হয়ে যাবে। আমিও হ্যাঁ বলে মাথা নাড়ালাম। আমার মনে হচ্ছিল যে এই মহিলা আমাদের বিয়ে খুব সাদামাটাভাবে করাবে, কিন্তু এই মহিলা এত ধুমধাম করে বিয়ের আয়োজন শুরু করে দিল যে আমি অবাক হয়ে গেলাম। সব প্রস্তুতি হয়ে গিয়েছিল এবং অনুষ্ঠানও চলছিল, কিন্তু তার মেয়ে এখনও আসেনি। এবার আমার সন্দেহ হচ্ছিল যে সে কি একেবারে বিয়ের সময়তেই আসবে। আর সেটাই হলো। বরযাত্রার দিন সকালবেলা আমি আমার ঘরের জানলা দিয়ে দেখলাম একটি বড় গাড়ি থেকে একটি মেয়ে নেমে ঘরের ভেতরে চলে গেল, এবং সব সময়ের মতো সে নিজেকে একটি চাদর দিয়ে ঢেকে রেখেছিল, আর তার মুখও ঢাকা ছিল। সেই মহিলারই মেয়ে ছিল, যে এখন আমার স্ত্রী হতে চলেছিল।
কিন্তু সে আজও নিজের মুখে রুমাল ঢাকা দিয়ে রেখেছিল। এসব দেখে আমি অবাক হচ্ছিলাম। তারপর ভাবলাম যে যাই হোক, এখন বিয়েতে অল্পই সময় বাকি আছে, আর বিয়ে পর এই রহস্যও খুলে যাবে। এখন আমি বিয়ের অপেক্ষা করছিলাম। আমি আমার বাড়িতে এই বিয়ের ব্যাপারে কাউকে কিছুই জানাইনি। আমি ভেবেছিলাম যে জানি না এই বিয়ে কতদিন টিকবে। আমি বাড়ির লোকেদের কিছু বলে দুশ্চিন্তায় ফেলতে চাইছিলাম না। আমাদের বিয়ে হয়ে গেল, এবং বিয়ের পর কনেকে আমার ঘরে পাঠিয়ে দেওয়া হলো। আমি খুব ব্যাকুল হয়ে কনের মুখ দেখার জন্য তার ঘোমটা তুললাম। যেই তার মুখ আমি দেখলাম, আমার হোশ উড়ে গেল। সেই মহিলা বলেছিল যে আমি তোমার বিয়ে নিজের মেয়ের সাথে করাবো, কিন্তু কনের সাজে যে মেয়েটি আমার সামনে বসেছিল সে অন্য কোনো মেয়ে ছিল না, বরং আমার মুখ থেকে চিৎকার বেরোতে বেরোতে থমকে গেল। আমার পুরো শরীর কাঁপছিল, এবং তারপর হঠাৎ আমার সামনে আমার অতীত ভেসে এলো, যখন আমি হিন্দুস্তানে ছিলাম। আমার নাম আয়ুষ, এবং আমি এমএ করার পর চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। সব যুবকের মতো আমারও হিন্দুস্তানের বাইরে থাকার স্বপ্ন ছিল। মোবাইলে বিদেশে থাকা লোকেদের জীবনের ভিডিও দেখে আমারও স্বপ্ন হয়েছিল যে যদি আমারও কোনো বিদেশের ভিসা লেগে যেত আর আমিও সেখানে থাকতে চলে যেতাম। আমি ছিলাম সবথেকে বড় ভাই, এবং আমার থেকে ছোট আরও 5 জন ভাইবোন ছিল। মাঝে মাঝে তো আমার নিজের বাবা মায়ের ওপরও খুব রাগ হতো যে তাদের এতগুলো সন্তান জন্ম দেওয়ার আগে নিজেদের ওপর এবং আমাদের ঘরের অবস্থাও দারিদ্র্যের দিকে দেখা উচিত ছিল। কি হতো যদি তারা কম সন্তান জন্ম দিত? অন্তত আমার জীবন তো সহজ হতো। ঘরের বড় ছেলে হওয়ার কারণে আমার দুর্বল কাঁধে অনেক দায়িত্ব ছিল। আমি এমএ পড়ার সময় চাকরি করা শুরু করে দিয়েছিলাম। সকালে আমি কলেজে যেতাম, আর বিকেলে আমি কাজ করতাম। এভাবেই আমি আমার পড়াশোনা শেষ করলাম, এবং তারপর চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে শুরু করলাম। কিন্তু আজকের দিনে চাকরি পাওয়া কোনো সহজ কাজ নয়। অনেক পরিশ্রমের পর আর খুব কষ্টে বড় এক সাহেবের বাড়িতে ড্রাইভারের চাকরি পেয়ে গেলাম। বেতনও বেশ ভালোই ছিল, তাই আমি চুপচাপ সেখানে কাজ করতে লাগলাম। সকাল 7টা থেকেই আমি আমার কাজে চলে যেতাম, এবং সাহেবের মেয়েকে অফিসে ছাড়তে যেতাম। কখনো দুপুর 2টায়, তো কখনো বিকেল 5টায় আমি ম্যাডামকে অফিস থেকে বাড়ি ফিরিয়ে আনতাম। আমার এর বাইরে আর কোনো কাজ ছিল না। বাকি সময় আমি খালিই থাকতাম, কারণ আমার কাজ ছিল শুধু সাহেবের মেয়েকে অফিসে ছেড়ে আসা আর নিয়ে আসা। সাহেবের মেয়ে সব সময় নিজের মুখ ঢেকে রাখত। আমি এখনও পর্যন্ত তার মুখ দেখিনি, আর দেখার কোনো ইচ্ছেও ছিল না, কারণ আমি সেখানে শুধু নিজের কাজ করতে যেতাম। আর আমি চাইতাম না যে আমার কোনো আচরণের কারণে আমি এই চাকরি থেকে বরখাস্ত হই, কারণ আমার ঘরের অবস্থাও এমন ছিল না যে আমি কিছুদিন বাড়িতে বসে খেতে পারব। আমার বন্ধুরা আমাকে বোঝাতো, নিজের মালিকের মেয়েকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে নাও, কারণ সে এক কোটিপতি বাবার মেয়ে, আর তুমিও কিছু কম স্মার্ট নও। যদি একবার তাকে তোমার পছন্দ হয়ে যায়, তবে সারা জীবন তোমার মজে কাটবে। আমি তাদের এই কথার ব্যাপারে মাঝে মাঝে ভাবতাম, আর আমার মনে এই খেয়াল আসত যে আমি এমনই করি, কারণ এটা ধনী হওয়ার সংক্ষিপ্ত পথ আর খুব সহজ উপায় ছিল। কিন্তু আমি আমার ভয়ের কারণে মালিকের মেয়ের সামনে নজর পর্যন্ত তুলতে পারতাম না। এই মেয়েটিও কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করেনি, বরং আমার তো মনে হতো যে সে সম্ভবত বোবা, কারণ এই 1 মাসের মধ্যে আমি তাকে কথা বলতে কখনো শুনিনি। আমার বন্ধুরা আমাকে বলতো যে তুমি নিজেই কথা বলার চেষ্টা করো, কে জানে সে উত্তর দিলেও দিতে পারে। একদিন আমি খুব সাহস করে তার সাথে কথা বলার চেষ্টা করলাম এবং জিজ্ঞেস করলাম, ম্যাডাম, আমার কালকের ছুটি চাই। কাল আমি আপনাকে ছাড়তে আর আনতে আসতে পারবো না, আমার কিছু জরুরি কাজ আছে। আমি ভেবেছিলাম সে আমাকে কিছু তো বলবে, জিজ্ঞেস করবে কেন ছুটি চাই, কি কারণ, বা তোমার কি কাজ আছে। কিন্তু সে আমাকে একটি শব্দও বলল না, এবং শুধু নিজের মাথা নেড়ে হ্যাঁ জানালো। আমার নিজের ওপর খুব রাগ হলো। আমি ভাবলাম, কেন আমি এই পাথর হৃদয়ের মেয়ের সাথে নিজের মাথা ঠুকছি? আমার মনে হয় না যে সে কোনো পরিস্থিতিতেই আমার জালে ফাঁসবে। পরের দিন আমি ইচ্ছে করেই ছুটি নিলাম, কারণ আমি ম্যাডামের কাছে ছুটির কথা বলেছিলাম। এখন আমার কাছে ছুটি নেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। আমি ভাবলাম, যদি ছুটি করে পরের দিন যাই, তবে সে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, কাল তোমার কি কাজ ছিল? কিন্তু তার জিজ্ঞেস করার আগেই তার বাবা আমাকে জিজ্ঞেস করে নিল যে কাল তুমি কোথায় গায়েব ছিলে, আসনি কেন? আমি বললাম, সাহেবজি, আপনি কাল বাড়িতে ছিলেন না। আমি ম্যাডাম সাহিবাকে বলে দিয়েছিলাম যে আমার কিছু জরুরি কাজ আছে, এই কারণেই আমি কাল আসতে পারিনি। সাহেব বলল যে আচ্ছা ঠিক আছে, তবে পরের বার ছুটি নিতে হলে আমাকে অবশ্যই জানিয়ে যেও। আমার মেয়ের সাথে তোমার কিছু কথা বলার দরকার নেই, ভবিষ্যতে এই কথা মনে রেখো। আমি তার কথায় অবাক হয়ে ভাবতে লাগলাম যে সাহেব নিজের মেয়ের উপর এতটা অসন্তুষ্ট কেন থাকেন। আমি কখনো তাকে ম্যাডামের সাথে ভালোবেসে কথা বলতে দেখিনি।
একদিন বাড়ির পুরনো চাকরের কাছ থেকে জানতে পারলাম যে সে সাহেবের মেয়ে নয়, বরং সাহেবের ভাইয়ের মেয়ে। তার নাম খুশবু, কিন্তু সবাই তাকে রিয়া ম্যাডাম বলে ডাকে। এমনিতে তো সে অন্য দেশে থাকে, তবে বছরের কিছু মাস এখানে কাটায়। সাহেব তার কাজকে খুব ঘৃণা করেন, তবে তিনি তাকে কিছু বলেন না। আমি আজ পর্যন্ত ভালো করে দেখিনি যে সে কোথায় যায় আর কি কাজ করে। আমি শুধু তাকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে ফিরে আসতাম। পরের দিন আমি যে অফিসের সামনে তাকে ছেড়েছিলাম, যখন আমি ওখানকার বোর্ড পড়লাম, তখন সেটি পড়ে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেটি তো কোনো কেন্দ্র ছিল, যা হিজড়াদের দেখাশোনার জন্য বানানো হয়েছিল। সেই মেয়েটি সেই কেন্দ্রের ভেতরে চলে গেল। আমি গাড়ি কিছু দূর তফাতে দাঁড় করালাম। কিছুক্ষণ পর কিছু হিজড়া ওখান থেকে বাইরে বেরোল। তখন আমি এক লোককে জিজ্ঞেস করলাম যে এখানকার মালকিন কে। তখন সে আমাকে জানালো যে রিয়া ম্যাডাম, খুব বড় ঘরের সাথে তাদের সম্পর্ক। তিনি খুব ধনী আর খুব ভালো একটি মেয়ে। তিনি এখানে হিজড়াদের পড়াতে আসেন। আমি তার প্রতি খুব প্রভাবিত হলাম। ভাবলাম যে রিয়া ম্যাডাম কত ভালো, এদের প্রতি তার কত খেয়াল। এখন তাকে আমার সত্যিই খুব ভালো লাগতে লাগল। আমি ধীরে ধীরে তার সাথে কথাবার্তা শুরু করে দিলাম। কিছুদিনের মধ্যেই সেও আমার সাথে মিশে গেল। এখন প্রায়ই আমাদের কথাবার্তা হতো। এখন সে গাড়িতে বসেই নিজের মুখ থেকে রুমাল সরিয়ে নিত, আর পুরো রাস্তায় আমাদের কথা হতে থাকত। আমারও তার চাচার মতো হিজড়াদের জন্য তার কাজ করা ভালো লাগত না, কিন্তু আমি এই কথা তাকে বলতে পারতাম না। এখন আমার মনে হতে লাগলো যে সেও মনে মনে আমাকে পছন্দ করতে শুরু করেছে। খুব শীঘ্রই আমাদের মেলামেশার খবর সাহেবজি অর্থাৎ রিয়া ম্যাডামের চাচার নজরে চলে এলো। একদিন তিনি আমাকে নিজের বাড়িতে ডাকলেন এবং আমাকে বলতে লাগলেন, তুমি কি জানো রিয়ার আসল পরিচয় কি? যদি তুমি রিয়ার আসল পরিচয় জেনে যাও, তবে উল্টো পায়ে এখান থেকে পালিয়ে যাবে। তার সাথে দেখা করা তো দূরের কথা, তার মুখ পর্যন্ত দেখা পছন্দ করবে না। আমি তাকে বললাম যে রিয়া ম্যাডামের এমন কি সত্যি আছে? আমি তো তাকে বিয়ে করতে চাই। মালিক আমার কথা শুনে আমাকে অদ্ভুত নজরে দেখতে লাগলেন এবং বলতে লাগলেন যে সে কোনো মেয়ে নয়, বরং সে তো একজন হিজড়া। সে না কোনো পুরুষ আর না কোনো নারী, বরং সে তৃতীয় লিঙ্গের সাথে সম্পর্ক রাখে। তুমি তাকে কিভাবে বিয়ে করতে পারো? এটা শুনে তো মনে হলো আমার মাথার ওপর পুরো আকাশ ভেঙে পড়ল। আমি ভাবতে লাগলাম যে রিয়া আর ওই লোকেদের প্রতি টান দেখেই আমার বুঝে যাওয়া উচিত ছিল যে তার আসল সত্যিটা কি। যখনই সে ওই লোকেদের সাথে থাকত, তখন এটাই মনে হতো যে সেও ওই লোকেদেরই একটি অংশ। কিন্তু আমি কখনো তাকে সন্দেহ করার কথা ভাবিনি। এই লোকটা আমাকে সত্যি কথাই বলেছিল। আমি রিয়ার আসল পরিচয় শুনে উল্টো পায়ে সেখান থেকে পালিয়ে গেলাম। রিয়ার সাথে সব রকমের সম্পর্ক আমি শেষ করে দিয়েছিলাম। এখন আমার তার সাথে কোনো যোগাযোগ ছিল না, কারণ সে আমার সাথে এত বড় প্রতারণা করেছিল। তার আসল পরিচয় জানার পর আমি তার মুখ পর্যন্ত দেখতে চাইছিলাম না। আমি সেই চাকরিটাও ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সেই চাকরি ছেড়ে আমি জায়গায় জায়গায় হন্যে হয়ে ঘুরে বেড়ালাম। অনেক প্রতিকূলতার পর ভাগ্য আমার ওপর সদয় হল এবং আমি ক্যানাডায় চলে এলাম। কিন্তু আমি জানতাম না যে এখানে আসার পর আমার ভাগ্যে কি লেখা আছে। নিজের বিয়ের জন্য রাজি হওয়ার সময় আমার মাথায় দূর দূরান্ত পর্যন্ত রিয়ার কথা আসেনি, কিন্তু যা ভাবিনি সেটাই হয়ে গেল। এই মুহূর্তে আমার কনের বেশে অন্য কেউ নয়, বরং রিয়াই আমার সামনে আমার স্ত্রী হয়ে বসেছিল। আমি তাকে দেখে যতটা অবাক হয়েছিলাম, সেও আমাকে দেখে ঠিক ততটাই অবাক হয়ে গিয়েছিল। আমি নিজের মাথা 2 হাত দিয়ে চেপে ধরলাম। আমি তো এই ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম যে আমি একজন হিজড়াকে বিয়ে করে ফেলেছি। আমার মাথা ঘুরতে শুরু করেছিল, কিন্তু এখন আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। আমি ম্যাডামের কাছ থেকে টাকা নিয়ে ফেলেছিলাম এবং নিজের বাড়িতেও পাঠিয়ে দিয়েছিলাম, আর সেই টাকা দিয়েই আমার বোনেদের বিয়ের প্রস্তুতিও চলছিল। যদি আমি ম্যাডামের কাছ থেকে টাকা না নিতাম, তবে আমি সেই মুহূর্তেই ওখান থেকে পালিয়ে যেতাম। আমার বাধ্যবাধকতা আর আমার লোভ আজ আমাকে কোথায় এনে দাঁড় করিয়ে দিয়েছিল যে আমি একজন হিজড়াকে বিয়ে করে ফেলেছিলাম, আর এখন একজন হিজড়া আমার স্ত্রী রূপে আমার সামনে বসেছিল। আমি রাগের মাথায় তাকে নিজের ঘর থেকে বের করে দিলাম। সে কিছু বলল না এবং উঠে দাঁড়িয়ে নিজের মায়ের কাছে চলে গেল। যেই সে ঘর থেকে বাইরে গেল, আমি তক্ষুনি ভেতর থেকে দরজা বন্ধ করে নিলাম। আমি তাকে নিজের ঘরে 1 মিনিটের জন্য সহ্য করতে পারছিলাম না। সারা রাত আমার জেগেই কাটল। যেই সকাল হল, আমার শাশুড়ি আমার কাছে এলো এবং আমাকে হুমকি দিয়ে বলল, চুপচাপ আমার মেয়েকে আপন করে নাও এবং অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে যাও, নয়তো তুমি জানো তো আমি তোমার সাথে কি করতে পারি? আমি তোমাকে জেলে পাঠিয়ে দেব। তোমাকে তোমার বাকি সারা জীবন ওখানেই কাটাতে হবে। ভাবো তোমার পরিবারের লোকেদের কি হবে। এবার আমি বাধ্য হয়ে নিজের পরিবারের খাতিরে উঠে দাঁড়ালাম এবং অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে গেলাম, কারণ আমি জানতাম যে এই মহিলার হাত অনেক লম্বা।
সে আমার সাথে যা খুশি করতে পারত, আর আমি এখানে কাউকে চিনতাম না। যখন আমি বাইরে গেলাম এবং রিয়াকে তৈরি হতে দেখলাম, তখন সে কোনোভাবেই হিজড়া মনে হচ্ছিল না। তাকে দেখে কেউ বলতেই পারত না যে সে মেয়ে নয়, বরং একজন হিজড়া। আমি খুব দ্বিধায় পড়ে গিয়েছিলাম। অনুষ্ঠান শেষ হওয়ার পর রাতে আমি ঘর থেকে বেরিয়ে উঠোনে চলে এলাম। তখন আমার শাশুড়ি আমার কাছে এলো এবং ভালোবেসে আমাকে বলতে লাগল, তুমি এখানে বাইরে কেন দাঁড়িয়ে আছো? আমি তাকে খুব রাগের সাথে বললাম যে আপনি আমাকে ঠকিয়েছেন। আপনি আমাকে বলেছিলেন যে আমার বিয়ে আপনার মেয়ের সাথে হবে, অর্থাৎ একটি মেয়ের সাথে, কিন্তু আপনি আমাকে ধোঁকা দিয়েছেন এবং আমার বিয়ে একজন হিজড়ার সাথে করিয়ে দিয়েছেন। আপনি আমার পরিস্থিতির সুযোগ নিয়েছেন। সে বলতে লাগল, তোমাকে কেউ ভুল খবর দিয়েছে। আমার মেয়ে হিজড়া নয়, বরং আসল সত্যিটা অন্য কিছু, যা তুমি জানো না। আমি রাগে বললাম যে আমাকে কোনো সত্যি শুনতে হবে না, শুধু আপনি আমাকে রেহাই দিন। এর আগে আমার শাশুড়ি আমাকে কিছু বলতো, রিয়া ঘর থেকে বেরিয়ে এলো এবং বলল, ঠিক আছে, 2 মাস পর তুমি আমাকে তালাক দিয়ে ফিরে হিন্দুস্তানে যেতে পারো, আর আমার মা তোমাকে যত টাকা দিয়েছে সেগুলোও তোমার কাছ থেকে ফেরত নেওয়া হবে না, কিন্তু আমার আরও একটি শর্ত আছে। আমি রিয়ার এই কথা শুনে খুব খুশি হয়ে গেলাম যে চলো, 2 মাস পরেই হোক, আমার তো নিস্তার মিলবে। এই 2 মাসের জন্য তার শর্ত ছিল এই যে অন্য লোকেদের সামনে আমাকে তার একজন আদর্শ স্বামীর অভিনয় করতে হবে, কারণ আমাদের কেবল বিয়ে হয়েছিল আর এখন আমাদের রোজ নিমন্ত্রণে যেতে হচ্ছিল। আমি খুব অবাক হতাম আর ভাবতাম যে এখানে কানাডায় কি কেউ রিয়ার আসল পরিচয় জানে না, যে সে আসলে কি। এই 2 মাসের মধ্যে আমি তার উপর কড়া নজর রেখেছিলাম, কিন্তু আমি কোনো সন্দেহজনক কিছু জানতে পারিনি। দিনের বেলা আমাকে সবসময় তার সাথে থাকতে হতো, কিন্তু রাত হতেই আমি অন্য ঘরে চলে যেতাম, আর সে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ত। এভাবেই করতে করতে 2 মাস পূর্ণ হয়ে গেল। আমি তালাকের কাগজ তৈরি করিয়ে নিয়েছিলাম। আমার শাশুড়ি আমাকে বলতে লাগল যে তুমি আরও একবার ভেবে নাও, এখনও সময় আছে। তুমি আসল সত্যিটা জানো না, নয়তো এমন না হয় যে যখন তুমি সত্যিটা জানতে পারবে তখন তোমার কাছে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, আর তুমি হাত কামড়াতে থাকবে এবং নিজের কাজের জন্য সারা জীবন অনুতাপ করবে। আমি বুঝে গিয়েছিলাম যে সে আমাকে আটকানোর জন্য এমন সব ফন্দি ব্যবহার করছে। সে আমাকে আবেগগতভাবে ভয় দেখিয়ে নিজের মেয়ের সাথেই রাখতে চায়। কিন্তু আমি হিন্দুস্থানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমি তাকে তালাক দিয়ে ফিরে এলাম। এখন এখানে এসে আমাকে নতুন করে নিজের জীবন শুরু করতে হয়েছিল। এখানে আমার কাছে কোনো চাকরিও ছিল না, তাই আমি পরিশ্রম করা শুরু করলাম। আমার মনে যেসব স্বপ্ন ছিল সেগুলো সব শেষ হয়ে গিয়েছিল। 3 বছরের হাড় ভাঙা খাটুনির পর আমি একটি ছোট ব্যবসা দাঁড় করাতে সফল হলাম। এই কাজের সূত্রেই একটি বড় ব্র্যান্ডের অফিসে মিটিং করতে আমাকে আমার বন্ধুর কোম্পানিতে যেতে হলো। সেখানে সেই অফিসে রিয়াকে দেখে আমি খুব অবাক হয়ে গেলাম, আর এটা জেনে তো থমকে গেলাম যে এখন সে আমার বন্ধুর স্ত্রী। আমি আমার বন্ধুকে সবার সামনে টেনে নিয়ে গিয়ে বললাম যে এটা তুমি কি করলে, তুমি কাকে বিয়ে করলে? আমার বন্ধু আমার হাত ধরে আমাকে তক্ষুনি অন্য ঘরে নিয়ে গেল এবং আমাকে বলতে লাগল যে এখানে নাটক করার প্রয়োজন নেই। আমি বললাম, তুমি কি জানো যে তুমি কাকে বিয়ে করেছ? সে বলতে লাগলো, হ্যাঁ, আমি জানি, আর আমি সেই সব জানি যা তুমি জানো না। আমি বলতে লাগলাম যে তুমি পাগল হয়ে গেছো। আমার বন্ধু আমাকে বলল যে আমি পাগল নই, বরং আমি রিয়ার পুরো সত্যিটা জানি। রিয়া কোনো হিজড়া নয়, বরং সে খুব ভালো একটি মেয়ে। যখন সে জন্মেছিল তখন ডাক্তারদের মনে হয়েছিল যে সে হিজড়া, কিন্তু 15 বছর বয়সে কিছু শারীরিক সমস্যার কারণে তার একটি অপারেশন হয়। তখন সে একটি মেয়ে হয়ে ওঠে, কিন্তু তার বংশের লোকেরা এই কথা বিশ্বাস করেনি, আর রিয়ার প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা বলতে শুরু করে দেয় যে সে একজন হিজড়া। লোকেদের কথায় অতিষ্ঠ হয়ে রিয়ার বাবা মা তাকে কানাডায় নিয়ে চলে যান। নিজের পড়াশোনা শেষ করার পর রিয়া হিজড়াদের জন্য কিছু করার কথা ভাবে, কারণ তার ওপর শুধু হিজড়া হওয়ার অপবাদই লেগেছিল। সে হিজড়া ছিল না, তবুও লোকেদের আর তার নিজের বংশের লোকেরাই তার জীবন নরক বানিয়ে দিয়েছিল। তার নিজের লোকেরাই তাকে খোঁটা দিত। এখন সে ভাবতে শুরু করেছিল যে যেসব লোক সত্যি সত্যি হিজড়া, তাদের জন্য বেঁচে থাকা কতটা কঠিন হবে। তাই সে বছরের কিছু মাস হিন্দুস্থানে থাকার জন্য আসত, এবং সে একটি কেন্দ্র খুলে নিয়েছিল। তার এই কাজের কারণে তার আত্মীয়দের সন্দেহ আরও বেড়ে গিয়েছিল যে সে মেয়ে নয়, বরং একজন হিজড়াই। এরই মধ্যে রিয়ার সাথে তোমার দেখা হয়। তোমাকে তার ভালো লাগতে শুরু করে এবং সে খুব শীঘ্রই তোমাকে ভালোবেসে ফেলে। কিন্তু তুমিও অন্য লোকেদের মতোই হলে, আর তার চাচার কথায় প্ররোচিত হয়ে তাকে ছেড়ে পালিয়ে গেলে। তোমার চলে যাওয়ার পর রিয়া খুব অসুস্থ হয়ে পড়েছিল। যখন তার মা তোমার ব্যাপারে জানতে পারে, তখন সে তোমাকে কানাডায় ডেকে পাঠায়।
তোমার যাওয়ার সব ব্যবস্থাও তারাই করেছিল। সে যে কোনো মূল্যে নিজের মেয়ের মন আর সংসার সাজাতে চেয়েছিল। সেই জন্য তোমাকে বাধ্য করে আর তোমাকে টাকার লোভ দেখিয়ে তোমার বিয়ে তারা রিয়ার সাথে করিয়ে দেয়। সে ভেবেছিল যে বিয়ের রাতে তোমার সব ভুল ধারণা দূর হয়ে যাবে এবং তুমি আসল সত্যিটা জানতে পারবে যে রিয়া কোনো হিজড়া নয়, বরং একটি মেয়ে। কিন্তু তুমি তো এত পাষাণ হলে যে তুমি রিয়ার কথা শোনা প্রয়োজন মনে করলে না এবং তাকে নিজের ঘর থেকে বের করে দিলে। তুমি রিয়াকে সেটাই মনে করছিলে যা তোমাকে লোকেরা বলেছিল। যদি তুমি একবারও তার সাথে কথা বলতে, তবে তুমি সত্যিটা জানতে পারতে। কিন্তু তুমি তাকে তালাক দিয়ে এখানে ফিরে এলে। তোমার চলে যাওয়ার পর আরও একবার সে খুব ভেঙে পড়েছিল। সেই সময় আমি তাকে আশ্রয় দিই এবং তার সব সত্যি জানার পর আমি তাকে বিয়ের প্রস্তাব দিই। এখন আমরা সেখান থেকে সব সময়ের জন্য হিন্দুস্তানে চলে এসেছি। এই সব কথা আমাকে রিয়া নিজেই নিজের মুখে বলেছিল, যাতে ভবিষ্যতে আমি তাকে তোমার মতো ছেড়ে চলে না যাই। এই সব কথা শুনে আমি এমন হয়ে গিয়েছিলাম যেন আমার শরীরে প্রাণই নেই। এটা আমি কি করে ফেলেছিলাম? আমি নিজের হাতেই নিজের পায়ে কুড়াল মেরেছিলাম। আমার বন্ধু 6 বছর ধরে বিদেশে ধুঁকছিল, কিন্তু সে কোনো ভালো চাকরি পায়নি। আর এখন রিয়াকে বিয়ে করার পর সে আজ এত বড় কোম্পানির মালিক হয়ে বসে আছে। আমার বন্ধু আমাকে বলতে লাগল যে ভাগ্য বারবার তোমার দরজায় কড়া নেড়েছিল, কিন্তু তুমি লোকেদের কথায় কান দিয়ে বারবার তাকে প্রত্যাখ্যান করেছ। তুমি খুব দুর্ভাগা যে রিয়ার মতো মেয়েকে তুমি ছেড়ে দিলে। সব কথা শোনার পর আমি খুব দুঃখের সাথে সেই অফিস থেকে বাইরে বেরিয়ে এলাম। এই সব কিছুর মধ্যে সব দোষ আমার নিজের ছিল, সব ভুল আমার একারই ছিল। যদি আমি সেই সময় রিয়ার কথা শুনতাম, তবে আজ রিয়া আমার স্ত্রী হতো। আমি তো তার সাথে খুব অন্যায় করেছিলাম। সেই জন্যই হয়তো ঈশ্বর তাকে আমার থেকে দূরে সরিয়ে তাকে একজন ভালো জীবনসঙ্গী পাইয়ে দিয়েছেন। এখন আমার কাছে অনুতাপ ছাড়া আর কিছুই নেই। যদি তখন আমি এখন এই যদি সারা জীবন আমার সাথেই থেকে যেত, কারণ আমার মতো বোকার সাজা এটাই হয় যে সে হাহাকারের ওপর ভর করেই নিজের জীবন কাটায়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনের কোণে একটুও জায়গা করে নেয়, তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর আপনার মূল্যবান মতামত বা এই ধরনের আরও গল্প শুনতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের একটি লাইক আর কমেন্ট আমাদের নতুন নতুন সুন্দর গল্প নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ।